104 ম্যাচ 39 দিনের ম্যারাথন সবশেষে স্পেনের হাসি। বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন তারা, আর আরও একবার হৃদয় ভেঙেছে আর্জেন্টিনার লিওনেল মেসির। দর্শক, দেখতে দেখতে আমাদের এই আয়োজনের দ্বার প্রান্তে আমরা আজকেই শেষ করব। আলোচনা করব পুরো বিশ্বকাপের উন্মাদনা নিয়ে, এবং আপনাদের সাথে আছে আমি শাফায়েত মিদুল। সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদন প্রেজেন্স কিক অফে। প্রতিদিনের মতো আজকেও আমরা আলোচনা করব, তবে আজকে আমাদের সাথে যারা আছেন তারা কিন্তু সবার প্রিয় মুখ, পরিচিত মুখ। তাদের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিতে চাই। আমার ডান পাশ থেকে আমি জহির সাগর, আমি ব্রাজিলের ফ্যান। ব্রাজিলের ফ্যান। এতদিন কিন্তু আপনি এখানে এই চেয়ারটায় বসে আসলে কি ছিলেন? নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি, দুই দিকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। আজকে আমি আসলে পুরোটাই ফ্যাক্ট বেস বলার চেষ্টা করব এগেইনস্ট আর্জেন্টিনা। এগেইনস্ট আর্জেন্টিনা। আচ্ছা, এরপরে আমি আশিক রুদ্র, আমিও ব্রাজিল ফ্যান। আচ্ছা, আজকে ব্রাজিল কিন্তু পর্তুগালের জার্সি, পর্তুগালের জার্সি পরে আসছি কারণ পর্তুগাল ব্রাজিল ভাই ভাই। আচ্ছা, এরপরে একজন। আমি মেহেদি হাসান, আমি একজন আর্জেন্টাইন ফ্যান। ওকে, আমার সাথে যিনি আছেন, আমি আসলে হাসিনুর ভাইকে সবাই চিনে, আসলে আমি আপনার কাছ থেকে পরিচয় জানতে চাই। জি, আমি প্রফেসর হাসিন রহমান খান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আচ্ছা, আরও একটা পরিচয় আমি যতটুকু জানি আপনি একজন আর্জেন্টাইন ফ্যান। আর্জেন্টাইন ফ্যান অফকোর্স, কিন্তু এবার সাপোর্ট করছি স্পেনকেও। আচ্ছা, মিরাকলি। এরপর আমি মিলা খন্দকার, ফুটবলের ফ্যান, তবে আর্জেন্টিনার একটু বেশি, মেসির প্রতি শতভাগ ভালোবাসা। আচ্ছা, শুরুতে আমি একটু হাসিনুর ভাই আপনার কাছে যেতে চাই। আপনি ডাটা অ্যানালিস্ট করেন, সেই জায়গায় আমরা দেখতে পেরেছি যে আপনি ফাইনালের আগে প্রেডিকশন করেছিলেন যে স্পেন এবার বিশ্বকাপ জিতে যাচ্ছে। এবং 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 শুরু এই ফাইনাল না, আমার মনে হয় যে শুরুতেই করেছিলেন একবার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। মানে এইটা কিভাবে ঘটলো আসলে, আমরা যদি বলি একবার শুরু থেকে এই পর্যন্ত? দ্যাটস ফাইন। আসলে এটার বেস শুরু হয়েছিল গত বিশ্বকাপ 2022-এ। সেখানেও আমি কিন্তু গত বিশ্বকাপ শুরু হয়েছিল 20 নভেম্বর 2022। সেদিন সকালবেলা আমি 64টা ম্যাচে সেখানেও একটা প্রেডিকশন দিয়েছিলাম। তো সেখানেও এরকম প্রেডিকশন ছিল যে ফাইনালে আমি আসলে প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে প্রেডিকশন দিই এবং স্কোর সহ দিই, স্কোর লাইন সহ। তো সেখানে আমার প্রেডিকশন ছিল যে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনালে খেলবে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এবং সেটাই হয়েছিল। তো সেই সফলতার ধারাবাহিকতায় আত্মবিশ্বাস থেকেই, এবং কিছুটা বলতে পারেন আমার যারা ফলোয়ার, তারা স্টুডেন্ট, তারা চাপাচাপি করতে এবছর আমি আসলে 10ই জুন ওই 104টা ম্যাচের প্রত্যেকটা ধরে ধরে আমি এবারও প্রেডিকশন করি। তো এবারও যেমন প্রেডিকশন করেছিলাম যে এবার ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা যাবে এবং স্পেন চ্যাম্পিয়ন হবে। এখানে স্কোর লাইন ছিল 2-1। তো যাই হোক, সেটা হয়নি, বাট 1-0 হয়েছে, বাট স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, ব্রাজিল নিয়ে কোনো প্রেডিকশন করেছিলেন কি? ব্রাজিলে প্রেডিকশন বরাবরই ছিল। আসলে গতবারও আমি ব্রাজিলকে সেমিফাইনালে রেখেছিলাম, এবারও সেমিফাইনালে রেখেছিলাম। আনফরচুনেটলি গতবারও যেতে পারিনি, এবারও যেতে পারিনি। বলতে পারেন ব্যাড প্রেডিকশন ছিল ফর ব্রাজিল। আচ্ছা, তাহলে আমি একটু ব্রাজিল সমর্থকদের কাছে যেতে চাই। আসলে প্রেডিকশন হাসিনুর ভাই যেমনটা করেছিলেন যে আসলে সেমিফাইনাল খেলবে, আপনারা একটা প্রত্যাশা করেছিলেন যে হেক্সা মিশন পূর্ণ হবে, কিন্তু সেটা হয়নি। মানে এটা কিভাবে দেখছেন আসলে ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে? ব্রাজিলের যারা ফ্যান, তারা যত সবচেয়ে বাজে দল নিয়েও ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে যায়, তাদের একটা প্রত্যাশা থাকে যে ব্রাজিল কিছু একটা করবে। কারণ এই দলটার ইতিহাসটাই এমন যে তারা ছাড়া কখনো ওয়ার্ল্ড কাপ হয়নি, তারা ছাড়া কখনো তারা নেক্সট রাউন্ড সবসময় পার করেছে, সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। সো এই সব কারণে প্রত্যেকটা ব্রাজিল ফ্যানের নর্মাল একটা সেন্স হচ্ছে যে এই দলটা কিছু না কিছু করতে পারে। তারপর আমরা যারা আস্তে আস্তে ফুটবল খেলা বুঝলাম আর একটু এই প্রফেশনের সাথে জড়ালাম, তারপর থেকে দেখলাম যে ব্রাজিলের সবশেষ যে কয়েকটা ওয়ার্ল্ড কাপ, তাদের ফারাটা হচ্ছে হয় রাউন্ড অফ 16 নয় কোয়ার্টার ফাইনাল। এই স্টেপটা যদি ব্রাজিল পার করতে পারে, দেন হয়তো কি করতে পারে সেটা আমরা বুঝতে পারতাম। সেই জন্য আমি এবার পার্সোনালি যেটা ভাইয়ের সাথে আমি একমত, আমি বলেছিলাম, আমার প্রডিউসারকে বলেছিলাম যে ব্রাজিল যদি এবার কোয়ার্টার ফাইনাল না পেরোতে পারে, সেক্ষেত্রে আমি আসলে ব্রাজিলের জার্সিটা তখন পরবো না। আচ্ছা, সেই জন্য আমারও একটা প্রত্যাশা ছিল যে ব্রাজিলের পরীক্ষাটাই হবে আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, দেন আমরা হয়তো বুঝতে পারবো যে আঞ্চলিক দলটা কেমন। বাট আনফর্চুনেটলি নরওয়ে দুর্দান্ত খেলে ফেলেছিল সেই ম্যাচ, ব্রাজিল খারাপ খেলেছে। আমি একটু রুদ্র ভাইয়ের কাছে জানতে চাই, আপনি একজন ব্রাজিল ফ্যান, কালকে যে ম্যাচটা হলো ফাইনাল, আপনি অবশ্যই স্পেনের সাপোর্ট করেছেন, এরকম কি? হ্যাঁ, ডেফিনেটলি। এবং সেই জায়গায় কি মনে হচ্ছে আসলে ডিজার্ভিং দলটাই তো চ্যাম্পিয়ন? অবশ্যই, মানে স্পেন শুধুমাত্র প্রথম ম্যাচটা বাদ দিয়ে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে, হয়তোবা আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা অন্যান্য দলের মতো কিছু কিছু প্লেয়ার আছে, খুব স্টার প্লেয়ার, এমবাপ্পে, লিওনেল মেসি, এই নামগুলো হয়তো স্পেন দলে ছিল না, কিন্তু আলটিমেটলি তারা একটা টিম হিসেবে কিন্তু পারফর্ম করেছে। প্রত্যেকটা তারা গ্রুপ পর্বের পর প্রতিটা ধাপ তারা যেভাবে পার হয়ে এসেছে, স্পেশালি ফ্রান্সের বিপক্ষে ম্যাচ, আমি বলবো এই টুর্নামেন্টের মনে হয় মোস্ট ফেভারিট যদি জরিপ করা হয়, ফ্রান্সকেই তো সবাই বলতো যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো তারা একটা দল, এবং তারা সেভাবে কিন্তু স্টার্টও করেছে।
সেই ফ্রান্সকে তারা যখন কোনো স্পেস দেয়নি, কোনো ব্রিদিং স্পেস দেয়নি, একেবারে বলা যায় ডমিনেট করে জিতেছে, তখন অবশ্যই বলতে হয় যে তারা এই ফাইনালেও তারা ফেভারিট থাকবে। এবং অনেক আর্জেন্টাইনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা আলটিমেটলি ফেভারিট কিন্তু স্পেনকেই ধরেছে, অ্যাটলিস্ট তাদের প্লেয়িং স্টাইল। এবং অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলতে হয়, তারা কিন্তু বেশ কিছু ম্যাচ বলতে হয় খুব কষ্টার্জিত জয় তাদের এসেছে, সেটা কেপ ভার্দে হোক কিংবা মিশর হোক। নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচই তাদের আসলে শেষ সময়ে তো সবকিছু মিলে ফেভারিট স্পেনই ছিল। তারপরও ফাইনাল যেহেতু ম্যাচ, দুইটা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হবার মতো, বাট আলটিমেটলি আমি বলবো যে এতটা একপেশে ম্যাচ হবে এটা সবার কাছেই মনে হয় আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা, আমার সাথে একজন আর্জেন্টাইন ফ্যান রয়েছে, যেটা রুদ্র ভাই বললো যে আনএক্সপেক্টেড। আসলে কি এরকম চিন্তা ভাবনা করেছিলেন আগে থেকে ম্যাচের, নাকি মনে হচ্ছে না এই ম্যাচটা আমরা জিততে পারবো? আমি জহির সাগর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, ওনরা যেমন বলছে যে ব্রাজিল মানেই হচ্ছে সবসময় মনে হয় যে কিছু একটা হবে, কিছু একটা ঘটবে। তো আমাদের ক্ষেত্রে মানে মেসি আছে যেখানে, সেখানে আমরা কেন প্রত্যাশার জায়গা ওটা রাখবো না? গেলবারের যে ওয়ার্ল্ড কাপের যে টিমটা, সেই টিমটাই এখনো আছে, মার্টিনেজ রয়েছে। সো আমরা মানে প্রত্যাশার জায়গাটা অবশ্যই ছিল যে কাপ আমাদের হাতে আসবে। গতকালকের খেলা ঠিক আছে, বলা হচ্ছে যে বাজে পারফরমেন্স ছিল, বাট 90 মিনিট পর্যন্ত ওদের যে সুনিপুণ যে মানে ডিফেন্স ছিল বা ওদের যে পজিশন ছিল, সেটাকে কিন্তু আমরা 90 মিনিট পর্যন্ত কিন্তু আটকে ধরেছি। তো ওই জায়গাটা নিয়ে কেন কেউ বলছে না যে ওই জায়গাটাতেও তো আমাদের একটু হতাশা লাগছে না এত 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 খারাপ খেলা দেখে, মানে যেটা প্রত্যাশা করেছেন? আর্জেন্টিনার সাপোর্টাররা আসলে অনেক ধৈর্যশীল, হতাশার মানে ধৈর্যশীল, আমরা সব নিতে পারি। সাগর ভাই বলছিল যে কোয়ার্টার ফাইনালে না গেলে বা তার না গেলে আমরা জার্সি পরবো না, আজকে কেন পড়ছে এটা একটু জানতে চাচ্ছিলাম যে এই পর্যন্ত তো আসেই নাই। তো এটা কি আর্জেন্টিনা হেরেছে বলে কিনা, সেই খুশিতে কিনা? আমি যেহেতু আপনি প্রসঙ্গ আমাকে জড়ালেন, আমি একটু বলতে চাই, কালকের ম্যাচে যদি আপনি ধরে নেন, আপনি বি অনেস্ট, কালকের ম্যাচের শেষ দিকে গোলের খেলা তো একটা গোলেই তো ডিসাইড হয়ে যায়। মনে করেন আর্জেন্টিনা একটা গোল দিয়ে জিতে ফেললো, আপনার কাছে মনে হয় কালকের ম্যাচটা যদি আর্জেন্টিনা এনিহাও একটা গোল দিয়ে জিততো, তাহলে আর্জেন্টিনা সত্যিকার অর্থে ডিজার্ভিং টিম জিততো? আপনার কাছে মনে হয় না এটাতে শুধু অবশ্যই না, স্পেন, কেউই এতে করে স্পেন হেরে যেত কালকে? যদি স্পেন হেরে যেত, যে খেলার পরে, এই খেলার পরে যদি টাইব্রেকারে হেরে যেত, তাহলে শুধু স্পেন হারতো না, হেরে যেত মিশর, হেরে যেত ফুটবল, হেরে যেত ফিলিস্তিন। আমরা গতকালকে একটা টনি ক্রুসের একটা স্ট্যাটাস দেখেছি যে ফুটবল জিতেছে আসলে, এরকম আমার কাছে আরো একজন আর্জেন্টাইন ফ্যান রয়েছেন, একটু হতাশ কিনা? মানে অ্যাটলিস্ট আপনারা যেটা এক্সপেক্ট করেছিলেন যে লিওনেল মেসির কাছ থেকে যে একটা জাদু দেখবেন, শেষ পর্যন্ত সেটা হয়নি। না আসলে হতাশ তো অবশ্যই, একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে সবাই সবার মতো করে আমিও একটা এক্সপেকটেশন নিয়েছিলাম হয়তো ফাইনালে আবার মেসি ম্যাজিকটা দেখব। তো সেই জায়গা থেকে আসলে আমরা শুরু থেকে যেভাবে এগিয়েছি, অ্যান্ড আপনি যেটা বললেন যে আমরা নকআউট পর্ব থেকে কিন্তু মোটামুটিভাবে স্ট্রাগল করতে হয়েছে, এবং প্রত্যেকটা ম্যাচে লাস্ট 20 মিনিট বা 30 মিনিট লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো আমাদেরকে জিততে হয়েছে। তবে সেই জায়গা থেকে আসলে আমরা যতটুকু এই পর্যন্ত দুইটা দলের খেলা দেখে আসছি, স্পেনের কথা বলেন, তারা কিন্তু মোটামুটিভাবে প্রায় প্রতিটা ম্যাচই ডমিনেট করছে। বিশেষ করে লাস্ট যেটা সেমিফাইনালে, মোটামুটি ওই ম্যাচটাতে সবার ধারণা ছিল যে হয়তো ফ্রান্সকে অনেকে আগায় রাখছে সব দিক দিয়েই। তো তারপর আসলে স্পেনের ডমিনেট ফুটবলটা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম হয়তো বা ফাইনালে এরকম একটা জমজমাট একটা ম্যাচ হবে, কিন্তু এরকমভাবে এক পাশে যে হয়ে যাবে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা, এবং আরেকটা একটু যোগ করতে চাই, মানে আর্জেন্টিনা একজন ফ্যান বললো যে তারা নাকি খুব ধৈর্যশীল। এই ধৈর্যশীল হওয়াটা পেছনে একটা কারণ আছে। জন্মের পর থেকে তারা যখন ফুটবল খেলাটা দেখে, সবসময় তারা আর্জেন্টিনাকে ব্যর্থ হতেই দেখেছে, নয় গ্রুপ পর্বে, না হয় ওই গ্রাউন্ড অফ 16-এ বা কোয়ার্টার ফাইনালে, কখনো সফলতা দেখে নাই। তারা সফলতা দেখেছে 2022-এ, এই 4টা বছর আগে। আর্জেন্টাইন ফ্যান হিসেবে কি এটা কোনো অ্যানসার আছে কিনা আপনার কাছে? আসলে দেখেন, আমাদের দেশে আমরা আসলে দুই ভাগে বিভক্ত হয়েছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। একটু আগে কথা হলো যে ব্রাজিল যদি ভালো নাও খেলে, তারপর আমরা ব্রাজিলকে চ্যাম্পিয়ন ভাবি। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফ্যানদেরও একই অবস্থা। আমি নিজে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার ফ্যান, সেই ম্যারাডোনার সময় আমি ছোটবেলায় খেলা দেখেছি এবং পরবর্তীতে অনেকে এসছে সেখানে। দেখেন, এইটা আসলে আমরা আবেগ নিয়ে সবসময় খেলি, ফুটবল নিয়ে খেলি না। আসলে ফুটবলের যে সৌন্দর্য, ফুটবল বলতেই আসলে মানে একটা আবেগ। জি, আবেগ, হ্যাঁ, এবং ফান। আপনি যদি দুটোকে একসাথে করেন তাহলে আসলে বাংলাদেশের যথার্থই তাই। কিন্তু আপনি বিদেশে গিয়ে দেখবেন যে সত্যিকারে যারা ক্লাবগুলোর খেলা পছন্দ করে ইউরোপের, তারা কিন্তু ওই সৌন্দর্যটার দিকে খেয়াল রাখে। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার। আমি জানতাম আর্জেন্টিনা একটু ভঙ্গুরতর অবস্থায় রয়েছে, বিশেষ করে আপনি জানেন এদের যে প্লেয়াররা রয়েছে সেগুলো একটু এজেড, ইনক্লুডিং মেসি। তো ফলে তাদের যে স্ট্র্যাটেজি ছিল, এটা আসলে স্ট্র্যাটেজি না, তারা তাদের সক্ষমতা অনুযায়ী
সর্বোচ্চ খেলার একটা চেষ্টা করেছে, আমরা যেটা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স ভাষা বলি অপটিমাইজেশনটা হয়েছিল আনটিল আনলেস ধরেন সেমিফাইনাল পর্যন্ত, কিন্তু ফাইনালে এসে এই অপটিমাইজেশনটা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি গতকালকে একটা ম্যাচ প্রিভিউতে দিয়েছিলাম যে কি কি কারণে আর্জেন্টিনা এই স্পেনের সাথে প্রতিটা ক্ষেত্রেই পিছিয়ে থাকবে। সবচেয়ে বড় কথা হলো যে মিডফিল্ড এবং ডিফেন্স এত স্ট্রং যে ধরেন তারা যেভাবে খেলতো, যে প্রথম দিকে 50-60 মিনিট ধরে ধরে খেলে তারপরে অ্যাটাকিংয়ে যাওয়া এবং দ্রুত অ্যাটাকিংটা আপনারা যদি খেয়াল করেন আর্জেন্টিনার অ্যাবসোলুটলি ফাইন অ্যাটাকিং, যে 30-25 মিনিট যে অ্যাটাকিং করে যারা গোল আদায় করে নিত, এই স্বপ্নটাই আমরা সবাই ভাবছিলাম যে আর্জেন্টিনা হয়তো এরকম থ্রু আউট খেলবে স্পেনের সাথে, কিন্তু সেটা হয়ে ওঠেনি, সেটা 1 মিনিটের জন্য হয়ে ওঠেনি। শেষ মুহূর্তে আপনি যেটা বলেন যে 1-2 মিনিটে হয়তো একটা গোল পেতে পারতো, আমিও সেটা ভাবছি, সেই যদি গোলটা পেতো এবং সেটা যদি ট্রাইব্রেকারে যেত হয়তো ফরচুনেটলি আর্জেন্টিনা জিতেও যেত। কিন্তু এই খেলা আর্জেন্টিনা জিতলেও ফুটবল কিন্তু জিততো না, কারণ ফুটবল হেরে যেত। সবাই কিন্তু গতকালকে খেলা দেখেছে স্পেন কি অসম্ভব সুন্দর খেলা খেলেছে তা, এবং আমি অনেকের সাথে খেলা দেখছিলাম, তারা বলছিল যে নিশ্চয়ই স্পেনকে এই ভালো খেলার জন্য একটা এক্সট্রা পুরস্কার দেওয়া দরকার, এত সুন্দর খেলা, যে খেলার যে সৌন্দর্য টিকাটিকির সাথে, আমি বলি অ্যাটাক অ্যান্ড টিকাটিকি, মানে অ্যাটিকাটিকি, এটা আমার নিজের ভাষা। এবার যেমন 2010-এ তারা কিন্তু এই ধরনের খেলা খেলতো, অনেকটা এক পর্যায়ে আমরা বিরক্ত হয়ে যেতাম, Right. কিন্তু সেটা এবার হয়নি, অসাধারণভাবে ভালো খেলেছে এবং সবাই মুগ্ধ হয়েছে। মানে আমরা ফুটসলে যেমন দেখি যে অ্যাকচুয়াল টোটাল যে অ্যাটাক সেটা কিন্তু আবার ডিফেন্স এবং একই রকম একটা জিনিস ভাবে খেয়াল খেলেছে। করছে ওদের আনফোর্সড এরর কিন্তু খুব কম হয়েছে এবার, একেবারে কম, মানে ভুল পাস। আমার কাছে মনে হয় যে আপনার স্পেনে এই অর্জন যদি মাত্র শুধু আপনার ফাইনাল বিবেচনা করেন তাও কিন্তু অন্যায় হবে। এই দলটা ফ্রান্সের এগেনস্টে যা করেছে এটা কিন্তু আমার ধারণা ফুটবলের 99% লোকও চিন্তাও করতে পারেনি। পর্তুগাল ম্যাচটা যান তুলনামূলক, আমি এখন বলবো যে এজ এ রোনালদো ফ্যান বলবো যে রোনালদো পর্তুগাল বেটার খেলছে তুলনামূলকভাবে, যদিও বা ওইটাও মানে ওরাও মনে হয় চেয়েছিল যে আসলে মিডফিল্ডার সবচেয়ে যদি ভালো বলেন আমি বলবো যে কেপ ভার্দে এই দলটার সাথে সবচেয়ে ভালো খেলছে, মানে টু বি ভেরি Plus মিশর। প্লাস মিশর। মিশর এইবার কি আপনার কোন দল আপনাকে আসলে একটু হলেও মানে উৎসাহিত করেছে কিনা যে তাদের প্রতি একটু ঝুঁকতে? নিশ্চিতভাবে প্রথম রাউন্ডে যে খেলায় কেপ ভার্দে অসম্ভব ভালো খেলেছে, তাদের প্রতিটি ম্যাচে ড্র হয়েছে, তারা যেভাবে ধরে ধরে খেলেছে, এবং আমার তো বিশ্বাস যে সেখানে ভার্জিনিয়া যে গোলকিপার তার কারণে তো মূলত হয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম না, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু তাদের কিছু প্লেয়ারও ছিল, আপনার মনে আছে, আমার প্লেয়ারের নাম মনে নাই, যেটা ওই একটু সাইড থেকে ক্রস করে গোল করলো, সম্ভবত লোপেজ লোপেজ হবে বোধহয়, অসাধারণ প্লেয়ার। তো দেখুন তাদের তো 5.5 লাখ জনসংখ্যা, এত কম জনসংখ্যায় এই ধরনের একটা টিম, এবং আমার মনে আছে আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে তারা 5 বছর আগে তাদের র্যাঙ্কিংটা কিন্তু 180 কাছাকাছি ছিল, তো আমাকে প্রশ্ন করছিল তো বাংলাদেশের র্যাঙ্কিং তো সেরকম, তো বাংলাদেশ কি আগামী তাহলে 4 বছর পর ওয়ার্ল্ড কাপে যাবে ঠিক একইভাবে যদি একই প্রসেসে আগায়? আসলে এটা অসম্ভব বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু তাদের প্লেয়ারের মনমানসিকতা বা যে স্টাইলে খেলে অসম্ভব সুন্দর। এবং আমি আপনাদের বলে রাখি, যারা ইয়াং জেনারেশন, আমরা তো মিড জেনারেশন বা শেষের দিকে, তারা কিন্তু প্রথম এই কেপ ভার্দেকে প্রথমে ওরা রাখছিল যে কেপ ভার্দে সেমিফাইনাল পর্যন্ত যাবে। আচ্ছা, আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা ইয়াং ছাত্র, অসম্ভব সুন্দর খেলেছে কেপ ভার্দে আমি বলবো, এবং মিশর আনএক্সপেক্টেডলি খুব ভালো খেলেছে। ওকে, আমরা আরো আলোচনা করবো, তবে আমাদের একটা বিরতি যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ব্যানার প্রেজেন্স কিক অফে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ব্যানার প্রেজেন্স কিক অফে। দর্শক আমরা কিন্তু আলোচনা করছিলাম বিশ্বকাপের পুরো আসর নিয়ে, এবং আমার সাথে আছেন 5 জন। আমি একটু ডান পাশে যেতে চাই, আপনারা আসলে দুজনই ব্রাজিল ফ্যান। আর্জেন্টিনাতে আপনারা এত খুশি কেন, আমি একটু এটাই জানতে চাই। আপনি যদি দেখেন আর্জেন্টিনার সাথে স্পেনের ফাইনাল হয়েছে, তো স্বাভাবিকভাবেই একটা ম্যাচ যখন হয় তখন মানুষ দুইটা দলেই ভাগ হয়ে যায় স্বাভাবিকভাবেই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর গতকালকের ব্যাপারটা ছিল এটা শুধু আর্জেন্টিনা ভার্সেস স্পেন ছিল না, আপনি যদি দেখেন বড় স্কেলে দেখেন এই ওয়ার্ল্ড কাপটাকে, প্রথমত ছিল আর্জেন্টিনা এন্টি আর্জেন্টিনার ব্যাপারটা হচ্ছে শুধু ফুটবলে না, এটা একটা ভূরাজনীতির একটা স্কেল হয়ে গিয়েছিল। আপনি যখন নেতানিয়াহু যখন বলে আমি চাই আর্জেন্টিনা জিতুক, আমি চাই মেসিকে সে প্রিয় না বললেও ওই দেশের প্রধানমন্ত্রীকে অথবা প্রেসিডেন্টকে সে প্রিয় পাত্র বলেছে, তারপর থেকে মানুষের একটা সেন্টিমেন্ট যেটা আমরা দেখেছি যে অ্যান্টি ইসরায়েল যে সেন্টিমেন্ট, সেটা অটোমেটিকভাবে আপনার যাবে স্পেনের পক্ষে। হ্যাঁ, আবার যদি দেখেন রোনালদো ফ্যান বেজের একটা ব্যাপার রয়েছে যে তারা সব সময় বলে যে রোনালদো, আমরা আইশো স্পিডকে দেখছিলাম যে আইশো স্পিড বলছিল যে লামিন ইয়ামাল আমাকে সেভ করো, Right, মানে exactly. আরো একটা বিশ্বকাপ যদি এটা যদি ফেয়ার হতো যদি তাদের চোখে, মানে রোনালদো ফ্যান অথবা ব্রাজিল ফ্যানরা সবসময় বলে আসতেছিল যে
মেসি প্রোটেক্টেড বাই ফিফা অথবা বড় বড় তার প্রতি একটা সফট কর্নার রয়েছে, যেটা তাকে, যে কারণে তাকে দেখবেন যে খুব স্পর্শকাতর জায়গাতে ফাউল করা পরেও কিন্তু তাকে রেড কার্ড দেওয়া হয় না। সো ইটস প্রুভেন সামটাইমস, মানে আমি বলছি না পুরোপুরি সত্য, কিছু কিছু জায়গায় মানে একেবারে সাগরের মতো আমি হয়তো ভূ রাজনৈতিক অত ওদিকে না যাই, সহজ কথায় যদি বলি, এই অ্যান্টি আর্জেন্টিনা অ্যান্টি ব্রাজিল এই জিনিসটা ক্রিয়েট হয়েছে 2014 থেকে। আচ্ছা, 2014 আগে কিন্তু এতটা ছিল না, এবং টানা আর্জেন্টিনা ব্যর্থ হচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলে ব্যর্থ হয়, একটা নাম হয়ে গেছিল আর্জেন্টিনা এরকম এর এক তো টাইপের। বোধহয় এবং compare হতো না, compare হতো না। 2014 ওয়ার্ল্ড কাপে যখন ব্রাজিল 7 গোল খায় জার্মানির সাথে, তখন তাদের যে বুনো উল্লাস, মনে হচ্ছে যে তাদের আব্বু জিতে গেছে 7 গোলে, এবং তখন থেকে তাদের সেলিব্রেশন, তাদের ট্রল, তাদের এত উদযাপন, এই যে তখন যে ক্রিয়েট হলো অ্যান্টি ব্রাজিল, হ্যাঁ, তাদের মধ্যে, এখান থেকেই অ্যান্টি আর্জেন্টিনার ক্রিয়েশন। আচ্ছা, আর্জেন্টাইন ফ্যান আমি জানতে চাই যে ব্রাজিল যখন বাদ পড়লো তখন কি উল্লাস করেছিলেন? ব্রাজিল বাদ পড়লে না, আমি প্রথমে বলেছি আমি ফুটবলের ফ্যান, আর্জেন্টিনা একটু বেশি, কিন্তু এটা কি মানে কালকে হারার পর এরকম হয়েছে না, যে আমি ফুটবলের ওনাদের ফ্যান? একটু ডিফেন্ড করে বলতে চাই। ওনারা বলছিলেন যে যদি হচ্ছে ব্রাজিল আর স্পেনের যে খেলা, সেখানে ওনারা আসলে কোন দলের সাপোর্টার ছিলেন, আর সাগর ভাই বলছিলেন তারা যে তো স্পেনের সাপোর্টার ছিল। আর্জেন্টিনার এগেইনস্টে হচ্ছে অনেক কিছু দাঁড় করালেন খেলাতে। তো আসলে ভূ রাজনীতি বলেন, এন্টি ইহুদি মুসলিম, এগুলো তো আসলে ওই জিনিসগুলো কাজ করে না। তারপরেও যদি ধরি, যদি এরকম কোনো সংগঠন থাকে যারা হচ্ছে রিসার্চ করবে যে ফেসবুক পোস্ট বা সেলিব্রেশনের, এই ব্রাজিলরাই কিন্তু বেশি, মানে ব্রাজিল সমর্থকরাই কিন্তু বেশি, তারাই সেলিব্রেশন করছে বেশি। এখানে এন্টি ইহুদি বা তারা ছিল এরকম মনে হয় খুব একটা চোখে পড়েনি। আচ্ছা চলেন এটা আমরা টেস্ট করে ফেলি। আমি ওকে প্রশ্ন করতেছি, মৃদুল আপনি বলেন, আপনি গত 15 দিনে আপনার নিউজ ফিডে কয়জন আর্জেন্টিনার ফ্যানের পোক করা স্ট্যাটাস দেখছেন আর কয়জন ব্রাজিলের দেখছেন? এই ক্ষেত্রে গতকালের পর তো আর্জেন্টিনা থেমে গেছে, এটা সত্য কথা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিন ফ্যানরা একটু বেশিই করে। আমি একটু হাসিনুর ভাইকে যেতে চাই। হাসিনুর ভাই, আমরা যেমনটা বলছিলাম যে গতকালকে খেলাটা তো হতাশা ছিলই। এই আমরা যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেব করি, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এই আসরের আগ পর্যন্ত, ফাইনাল আগ পর্যন্ত, সেই জায়গায় কি আপনি কি এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের যে আধিপত্য দেখিয়ে যে খেলাটা, সেইটা কি দেখাতে পেরেছে কিনা, নাকি লাস্টে সেই 10 মিনিট একটা ঝলক দেখিয়ে আসলে এই পর্যন্ত এসেছে? আমি যদি নির্মহ আলোচনা করি, অর্থাৎ ধরেন আমি আর্জেন্টিনা ফ্যানের বাইরে গিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে, অবশ্যই না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি, এবং সেটা কিছু সিমটম আমরা আগে পাচ্ছিলাম। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আর্জেন্টিনা এইভাবে, আমরা ধারণা করছিলাম এটা হয়তো আর্জেন্টিনা এক ধরনের স্ট্র্যাটেজি, হ্যাঁ স্ট্র্যাটেজি বটে, কিন্তু তাদের সক্ষমতাটা ওইভাবে নাই যেভাবে স্পেন অ্যাটাকিং খেলতো, বা ধরেন স্পেন অ্যাটাকিং কম খেলতো, বাট আমি ফ্রান্সের কথা বলছি, ফ্রান্স যেভাবে অ্যাটাকিং খেলতো সে হয়তো পারবে না, সেটা জানতো। তো ফলে ওরা এই স্ট্র্যাটেজিটাই বেছে নিয়েছে। আমি বলবো যে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। অনেকে আমরা বলি যে সেই দিন হয়তো ভালো খেলতে পারেনি, ব্যাপারটা আসলে ওরকম না। 108 মিনিট পর্যন্ত যখন আপনি অপোনেন্টের গোলে কোনো ধরনের শ্যুট করতে পারবেন না, টার্গেট আনটার্গেটেড, এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে যে আপনার আসলে আপনাকে পুরো শৃঙ্খলে এমনভাবে আবদ্ধ করে রেখেছে, তার মানে আপনার শক্তি নাই সেটাকে ভেঙে চলে যাওয়ার। একটা জিনিস খেয়াল করেছেন, আর্জেন্টিনা শুরু থেকে ইয়েলো কার্ড পাচ্ছিল, তার মানে ফাউল করছিল, ইয়েলো কার্ড পাচ্ছিল, কিন্তু স্পেন কিন্তু ফাউল করছিল, এমন কিছু ফাউল করেনি যেখানে কেউ বলছে যে এটাও ইয়েলো কার্ড পাওয়া উচিত ছিল, তাই তো? হয়তো কুকুরের একটা ইয়েলো কার্ড বা সে কিছু একটা মন্তব্য করেছিল মানে মেসিকে, সেটার জন্য মেসি আবার দেখলাম অ্যাপিলও করেছিল, এটা রেড কার্ড হওয়ার কথা। মেসি বলছে যে এটা রেড কার্ড হতে পারতো, তো হয়তো রেড কার্ড হতে পারলে তখন ব্যালেন্সড হতো, তখন হয়তো খেলাটা একটা পর্যায়ে গিয়ে হয়তো তাদের যে ধারণা ছিল যেটা আমরা ট্রাইব্যাকে নিয়ে যাই। পারেদেসও একটা বক্সের বাইরেটা ফাউল করেছিল, সেকেন্ড ইয়েলো কার্ড হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে আরো একটা রেড কার্ড খেতে পারতো, সেটা পারতো। হ্যাঁ, আমিও সেটা ভাবছি। আপনি যে গোলটা বাতিল হলো, সেই গোলটা বাতিল হওয়ার কোনো আসলে কারণ খুঁজে পেয়েছে? সেটা আসলে আমার বিবেচনা ছিল যে এটা গোল, পরে এটা ভিআর এর কাছে আসলে আমাদের ভিআর তো সবসময় দেখে, কিন্তু স্ক্রিনে দেখানো হয়নি। তো সেই জন্য বাংলাদেশে সাপোর্টাররা, বিশেষ করে যারা ব্রাজিলের উনি বলেন যে এন্টি আর্জেন্টিনার যারা সাপোর্টার, তারা কিন্তু এটাকে বলবে যে এটা আসলে আল্লাহ করেন যে গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এটা গোল হওয়া উচিত না। গতকালকে যদি আর্জেন্টিনা যদি ওই গোলটা ডিসঅ্যালাউড করার পরে যদি স্পেন না জিততো, তাহলে আপনি বুঝতে পারতেন যে ওইটা কত সমালোচনা জায়গা সৃষ্টি করতো। অফকোর্স ফরচুনেটলি যেহেতু স্পেন জিতে গেছে, ওই সমালোচনা জায়গাটুকু লাগেনি। আর আর্জেন্টিনা যে ফেভার পায়, এটা আসলে এখন ওই মিশর ম্যাচের মতো। আচ্ছা, আমি একটু আপনার এই কাউন্টার অ্যাটাকে এই কথাটা বলি, ফেভার। আপনার মনে আছে নেইমার যে পেনাল্টি শুটটা নিল, সেটা কিন্তু আমার দৃষ্টিতে পেনাল্টি হয় না, এবং
ব্রাজিলকে এটা দেওয়া হয়েছে এক ধরনের, বিকজ ওই প্লেয়ারটা কিন্তু হাইটের দিক থেকে অনেক বড় ছিল, তো তার স্বাভাবিকভাবে যেটা হয় সেটা তার ওই হাতের কনুইটা তার কাঁধে গিয়ে লেগেছে, কিন্তু এটা আসলে পেনাল্টি হয় না। আসলে এটা আমি FIFA মনে মনে হয় করি চায় যে শেষ বড় বড় মুহূর্তে গিয়ে দলগুলোকে এখন আমি যদি tournament ব্রাজিলকে রাখতে। এটা হচ্ছে কি আপনি যেটা সান্ত্বনা বলছেন দেওয়ার এটা জন্য হচ্ছে বলছি। একটা ইনসিডেন্ট, যেটাকে আমরা অনেক সময় বাংলা ভাষায় বলি যে বিচ্ছিন্ন ঘটনা। এরকম বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা ব্রাজিলের ক্ষেত্রে একটা আপনি দেখছেন, কিংবা জার্মানির ক্ষেত্রে একটা হতে পারে, ইংল্যান্ডের ক্ষেত্রে একটা হতে পারে। আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয়েছে ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচে, ম্যাচ বাই ম্যাচ। আর এটা কিন্তু শুধুমাত্র হ্যাঁ, যদি বাংলাদেশের মিডিয়াতে কিংবা বাংলাদেশের ফ্যানরা যদি এটা ক্রিটিসাইজ করতো তাহলে হয়তো বা বলা হতো যে না এটা ব্রাজিলরা করছে, কিন্তু এই সমালোচনা কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে হচ্ছে। আমি একটু add করি। ইনফ্যাক্ট স্পেনের কোচও মনে হয় বলছিল যে যদি ফেয়ার থাকে। হ্যাঁ, আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। এই আর্জেন্টিনা দল আপনি যদি দেখেন যে শুধু মাঠের খেলায় মেসির, আমি অ্যাজ এ ফুটবল ফ্যান আমি মেসিকেও যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেই জায়গায় বিতর্কগুলোকে উস্কে দিয়েছে, আপনাকে একটু বিতর্কটাকে প্রাণবন্ত করে তুলেছে, সেটা হচ্ছে সিদ্ধান্তগুলো। কিন্তু এর বাইরেও যদি আপনি দেখেন, এবার ফিফা প্রথম থেকেই এমনভাবে পট সাজিয়েছে যেখানে 1 থেকে 4 নাম্বার দলগুলো সেমিফাইনালের আগে কেউ কারোর সাথে মুখোমুখি হবে না। সো ওই জায়গায় আপনি একটা তাদের স্ট্রাকচার রাইট, সেই জায়গায় আপনি অটো পেয়েছেন, ওকে ফাইন। তারপরে আপনি দেখেন এটা আর্জেন্টিনা next- এবার next time ইংল্যান্ড স্পেনও পাবে, নাকি? সেমিফাইনাল খেলে আসছে আজতেকায় গিয়ে মেক্সিকোতে, যেখানে উচ্চতার জন্য তাদেরকে বেশ সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা 3টা সিটিতে, সম্ভবত ভুল না বলে 3টা সিটিতে কিন্তু ওয়ার্ল্ড কাপ শেষ করে ফেলছে, 3টাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। তারা এমন সময় ম্যাচ খেলেছে যেটার সাথে ডিসটেন্স খুবই কম। অন্যান্য দলগুলো দুপুরে খেলেছে, বিকেলে খেলেছে, রাতে খেলেছে, বিভিন্ন জায়গায় এবং খেলেছে। একমাত্র কলম্বিয়া মনে হয় 3টা দেশে খেলছে। সেই জায়গায় আর্জেন্টিনা আচ্ছা, আমাদের সময় একেবারে শেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিলা আর্জেন্টিনা। দর্শক, আমরা পুরো 40 দিন আপনাদের সাথে ছিলাম। আসলে আমরা আলোচনা করেছি ফুটবল নিয়ে, আমরা সমর্থকদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করেছি, সবার পাগলামি দেখেছি, এবং এই পাগলামিটা হয়তোবা আবারও দেখব 4 বছর পর। আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের বেলামে প্রেজেন্স কিক অফ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি বেলামে প্রেজেন্স, এবং ফুটবলের উন্মাদনা সব সময় থাকুক।